আমরা কি আসলেই তাই যা আমরা করি, নাকি যা আমরা প্রতিনিয়ত ভাবি? আমাদের কাজগুলো আমাদের পরিচয় তৈরি করে, নাকি আমাদের ভেতরের চিন্তাগুলো? এই প্রশ্নটা কিন্তু বেশ পুরনো, কিন্তু এর উত্তর আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি বদলে দিতে পারে। আজ আমরা এই গভীর সংযোগটি অন্বেষণ করব। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল এম.এ. হাশেমের লেখা আইডেন্টিটি অ্যান্ড ট্রান্সফরমেশন থ্রু থট থেকে নেওয়া কিছু অংশ। আমাদের লক্ষ্য হল এটা বোঝা যে কিভাবে আমাদের চিন্তা, বিশ্বাস আর আমাদের ভেতরের যে কথোপকথন, সেটা কিভাবে নীরবে আমাদের পরিচয়কে আকার দেয়। চলুন এই ধারণাটি গভীরে প্রবেশ করা যাক। এবং এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল এই ধারণা যে আসল এবং দীর্ঘস্থায়ী পরিবর্তন সেটা কিন্তু আচরণ দিয়ে শুরু হয় না, শুরু হয় মন থেকে। এটা প্রচলিত অনেক আত্ম-উন্নয়নমূলক ধারণার চেয়ে বেশ ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি। ঠিক তাই, প্রচলিত ধারণাটা হল কাজ করতে করতে একসময় তুমি তাই হয়ে উঠবে, আচরণের পরিবর্তনের মাধ্যমে মানসিকতার পরিবর্তন। কিন্তু আমাদের আজকের আলোচনার মূল উৎস বলছে আসল খেলাটা বাইরের কাজে নয়, বরং ভেতরের মানসিকতায়। লেখকের মূল যুক্তিটিই হল আপনি যা নিয়ে ভাবেন আপনি তাই হয়ে ওঠেন। হ্যাঁ, এবং এই ধারণাটি যতটা সহজ শোনায়, এর প্রয়োগ কিন্তু ততটাই গভীর। লেখক বলছেন, আমাদের পরিচয় দু একটা বড় কাজের উপর নির্ভর করে না। ধরুন, নতুন বছরের শুরুতে কয়েকদিন জিমে যাওয়া, বা হঠাৎ একদিন খুব উদার কোনো কাজ করে ফেলা। একদম, এগুলো আমাদের পরিচয়কে সংজ্ঞায়িত করে না। বরং আমরা দিনের পর দিন ধারাবাহিকভাবে নিজের সম্পর্কে যে গল্পটা নিজেকে বলি, সেটাই আমাদের আসল পরিচয় গড়ে তোলে। এই ধারাবাহিক শব্দটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। তার ব্যাপারটা তীব্রতার নয়, নিয়মিততার। কিন্তু এই ধারণাটিকে যদি আরেকটু তলিয়ে দেখি, তাহলে একটা প্রশ্ন আসে। অনেক সময় তো আমাদের চিন্তা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তাহলে কি আমরা আমাদের পরিচয়ের কাছে অসহায়? চমৎকার প্রশ্ন। আর এখানে লেখক একটা দারুণ তুলনা দিয়েছেন। তিনি এটিকে একটা বাড়ির নকশার সাথে তুলনা করেছেন। বাড়ির নকশা? হ্যাঁ, আমাদের মনে বারবার চলতে থাকা গল্পগুলো, আমাদের আত্মকথন, এগুলো পরিচয়ের জন্য একটা নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করে। আর সময়ের সাথে সাথে আমাদের কাজগুলো স্বাভাবিকভাবেই সেই নকশাকে অনুসরণ করতে শুরু করে। আচ্ছা। ধরুন, আপনি একটি বাড়ি বানাতে চান। প্রথমে একজন স্থপতি দিয়ে তার একটা নিখুঁত নকশা তৈরি করাবেন, তাই না? সেই নকশা অনুযায়ী তো রাজমিস্ত্রিরা ইট গাঁথবে। যদি নকশাতেই কোনো ঘর ছোট বা দেয়াল বাঁকা থাকে, তাহলে হাজার চেষ্টা করেও গাঁথুনি দিয়ে বাড়িটা সোজা করা যাবে না। অর্থাৎ মানসিক নকশাটি হল মূল ভিত্তি। যদি কেউ ভেতরে ভেতরে নিজেকে একজন বিশৃঙ্খল বা অলস মানুষ হিসাবে বিশ্বাস করে, তাহলে জোর করে কিছুদিন সকালে উঠলেও শেষ পর্যন্ত তার কাজগুলো তার ভেতরের বিশ্বাসের সাথেই আবার মিলে যাবে। ঠিক ধরেছেন। কারণ তার নকশাতেই লেখা আছে যে সে সকালে ওঠার মানুষ নয়। একদম। আর এই প্রক্রিয়াটা এতটাই সূক্ষ্মভাবে ঘটে যে আমরা অনেক সময় একে আমাদের ব্যক্তিত্বের অংশ বলে ধরে নিই। আমরা বলি, আমি এমনই। কিন্তু লেখক আমাদের ভাবতে বলছেন, আমি কি আসলেই এমন, নাকি আমি এমনটা বিশ্বাস করি বলেই এমন আচরণ করছি? এই প্রশ্নটাই আত্মনুসন্ধানের দরজা খুলে দেয়। তার কেউ যদি নিজেকে পরিবর্তন করতে চায়, তার প্রথম কাজ দামি জুতো কিনে দৌড়াতে যাওয়া নয়, বরং নিজের সম্পর্কে যে গল্পটা সে এতদিন নিজেকে বলে এসেছে সেটাকে খুঁটিয়ে দেখা। হ্যাঁ। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসে। হাশেমের এই মন প্রথম পদ্ধতির বিপরীতে আরেক দল বিশেষজ্ঞ বলেন যে আচরণের ছোট ছোট পরিবর্তনই ধীরে ধীরে মানসিকতাকে পরিবর্তন করে। তারা কাজ প্রথম পদ্ধতির কথা বলেন। আমাদের আজকের উৎস কি এই দ্বিতীয় ধারণাটিকে পুরোপুরি বাতিল করে দেয়? এটা একটা গুরুত্বপূর্ণ বিতর্ক। লেখকের যুক্তি অনুযায়ী কাজ প্রথম পদ্ধতিটি একটা অস্থায়ী সমাধান হতে পারে, কিন্তু টেকসই নয়। অস্থায়ী? হ্যাঁ, কারণ এটি মূলের গভীরে যায় না। এটা অনেকটা গাছের মরা ডাল ছেঁটে ফেলার মতো। কিন্তু যদি শেকড়েই সমস্যা থাকে, তাহলে নতুন ডালও তো একই রোগ দেখা দেবে। ঠিক। তবে লেখক এটাও বলেন না যে কাজের কোনো ভূমিকা নেই, বরং তার মতে সঠিক মানসিক নকশা তৈরি হলে সঠিক কাজগুলো করা অনেক বেশি সহজ এবং স্বাভাবিক হয়ে যায়। তখন আর ইচ্ছাশক্তির সাথে যুদ্ধ করতে হয় না। এই ইচ্ছাশক্তির প্রসঙ্গটা বেশ মজার, কারণ আমাদের উৎস ইচ্ছা করা
এবং বিশ্বাস করার মধ্যে একটি বিশাল পার্থক্য তুলে ধরেছে। এখানেই ব্যাপারটা সত্যিই আকর্ষণীয় হয়ে ওঠে। বলা হচ্ছে ইচ্ছা করা একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। হ্যাঁ, ইচ্ছা করা বা উইশিং অনেকটা দর্শক হিসেবে খেলা দেখার মতো। যেমন আমি যদি আরও আত্মবিশ্বাসী হতাম বা আমার যদি একটা ভালো চাকরি থাকত, এই চিন্তাগুলো আমাদের মধ্যে কোনো শক্তি তৈরি করে না। এগুলো কেবল একটা আকাঙ্ক্ষার প্রকাশ। কিন্তু অন্যদিকে বিশ্বাস বা বিলিভিং হলো একটা সক্রিয় শক্তি। এটা অনেকটা মাঠে নেমে খেলার মতো। এই পার্থক্যটা যদি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যায়, ধরা যাক দুজন মানুষ চাকরি খুঁজছে। প্রথমজন ভাবছে আমার যদি একটা ভালো চাকরি থাকত, আর দ্বিতীয়জন ভাবছে আমি একজন যোগ্য প্রার্থী এবং আমি বিশ্বাস করি যে আমার জন্য সঠিক সুযোগ অপেক্ষা করছে। এদের দুজনের কাজের মধ্যে কি পার্থক্য দেখা যাবে? খুব ভালো একটি উদাহরণ। প্রথম ব্যক্তি যে শুধু ইচ্ছা করছে, সে হয়তো কয়েকটি জায়গায় আবেদন করে হতাশ হয়ে পড়বে, কারণ তার ভেতরের গল্পটা হলো অভাবের। মানে সে ভাবছে তার কিছু একটা নেই। এক্স্যাক্টলি। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি যে বিশ্বাস করে তার কাজের ধরনটাই হবে ভিন্ন। সে হয়তো আরও বেশি প্রস্তুতি নেবে, নিজের দক্ষতার উপর আস্থা রাখবে এবং প্রত্যাখ্যানকে ব্যক্তিগতভাবে না নিয়ে শিক্ষার অংশ হিসেবে দেখবে। তার মানে তার বিশ্বাস তার আচরণকে সংগঠিত করছে। একদম। সে শুধু চাকরির জন্য আবেদন করছে না, সে একজন যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করছে। বিশ্বাস আমাদের শক্তি, পছন্দ এবং অভ্যাসগুলোকে একটা নির্দিষ্ট দিকে চালিত করে। 100 ভাগ। বিশ্বাসী নীরবে আমাদের আচরণের সংগঠক। আমরা হয়তো সচেতনভাবে খেয়ালও করি না, কিন্তু আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলো আমাদের গভীর বিশ্বাসের প্রতিফলন। যেমন যেমন কেউ যদি মনে মনে বিশ্বাস করে যে সে মানুষের সামনে কথা বলতে পারে না, তাহলে কোনো মিটিংয়ে নতুন আইডিয়া শেয়ার করার সুযোগ পেলেও সে হয়তো অজান্তেই নিজেকে গুটিয়ে নেবে। তার ভেতরের বিশ্বাসটি তাকে এড়িয়ে চলার আচরণটি করতে বাধ্য করেছে। বিশ্বাস যদি এত শক্তিশালী একটি চালিকা শক্তি হয়, তাহলে নেতিবাচক বিশ্বাসগুলোও তো একইভাবে আমাদের পেছনে টেনে ধরতে পারে, তাই না? এই বিষয়টি নিয়ে লেখক কি বলেছেন? হ্যাঁ, এখানে আলোচনাটি আরও গভীর হয়। লেখক আমাদের সতর্ক করছেন যে নেতিবাচকতা কেবল একটি অস্থায়ী মেজাজ নয়। একে যদি নিয়ন্ত্রণ না করা হয়, তবে এটি আমাদের নিজেদের, অন্যদের এবং ভবিষ্যৎ দেখার দৃষ্টিভঙ্গিকেই বদলে দিতে পারে। মানে একটা নেতিবাচক চিন্তা হয়তো তেমন ক্ষতিকর নয়, কিন্তু চিন্তার একটা নেতিবাচক ধরন। হ্যাঁ, সেই ধরনটা আমাদের পুরো মানসিক অপারেটিং সিস্টেমকেই দূষিত করে ফেলতে পারে। অপারেটিং সিস্টেম দূষিত হওয়ার ধারণাটা বেশ শক্তিশালী। এর মানে এটা শুধু একটা দুটো ফাইল নষ্ট করছে না, পুরো ব্যবস্থাটাকেই ধীর করে দিচ্ছে। ঠিক তাই। এর মানে হলো নেতিবাচকতা ধীরে ধীরে ভয়কে আমাদের পরিচয়ের অংশে পরিণত করতে পারে। যে মানুষটা সবসময় ভাবে যদি আমি ব্যর্থ হই, মানুষ কি বলবে, সে ধীরে ধীরে একজন ভীতু বা শঙ্কিত মানুষে পরিণত হয়। তখন তার সিদ্ধান্তগুলো সম্ভাবনা বা উত্তেজনা দ্বারা চালিত হয় না, ভয় দ্বারা চালিত হয়। লেখকের একটি খুব গুরুত্বপূর্ণ লাইন হল, প্রতিটি নেতিবাচক চিন্তা এবং বিষাক্ত পরিবেশ আমাদের সেই শক্তি নষ্ট করে দেয় যা আমরা বিকাশের জন্য ব্যবহার করতে পারতাম। এটা এক ধরনের মানসিক শক্তির অপচয়। হুম। শক্তির অপচয়। আমরা হয়তো ভাবি একটা নেতিবাচক চিন্তা তো শুধু একটা চিন্তাই, কিন্তু এই ধারণা অনুযায়ী এটা আমাদের মানসিক শক্তি খরচ করে ফেলছে। যে শক্তিটা দিয়ে আমরা নতুন কিছু শিখতে পারতাম বা কোনো সমস্যার সমাধান করতে পারতাম, সেই শক্তিটাই একটা অপ্রয়োজনীয় নেতিবাচক চিন্তার পেছনে ব্যয় হয়ে যাচ্ছে। একদম। আর এখানে লেখক আমাদের একটি দারুণ কার্যকরী কৌশল দিয়েছেন। তিনি বলছেন, যখন একটি নেতিবাচক চিন্তা মাথায় আসে, তখন আমাদের শুধু এটা জিজ্ঞেস করলে হবে না যে চিন্তাটা কি সত্যি। কেন? কারণ অনেক নেতিবাচক চিন্তা আংশিকভাবে সত্য হতে পারে। যেমন, এই কাজটা কঠিন, এটা হয়তো সত্যিই কঠিন। এটা তো একটা ফাঁদের মতো, কারণ চিন্তাটা সত্যি হলে আমরা সেটাকে আঁকড়ে ধরি। তাহলে এর থেকে বের হওয়ার উপায় কি? উপায় হল প্রশ্নটা বদলে দেওয়া। লেখকের মতে এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, এই চিন্তাটা কি আমার জন্য উপকারী? উপকারী? হ্যাঁ, অর্থাৎ এই চিন্তাটা কি আমাকে সামনে এগোতে সাহায্য করছে, নাকি আমাকে থামিয়ে দিচ্ছে? এই কাজটা কঠিন,
এই চিন্তাটা আমাকে কি আরও ভালো করে প্রস্তুতি নিতে উৎসাহিত করছে, নাকি আমাকে চেষ্টাই করতে দিচ্ছে না? বাহ! এই প্রশ্নটি আমাদের মনোযোগ সত্য থেকে উপযোগিতার দিকে নিয়ে যায়। এটা তো চিন্তার ব্যবস্থাপনার জন্য একটা অসাধারণ কৌশল। ধরা যাক কারো মনে চিন্তা এলো, আমি এই প্রেজেন্টেশনটা ভালো করতে পারবো না। সে যদি নিজেকে জিজ্ঞেস করে, এই চিন্তাটা কি উপকারী? উত্তর হবে না, কারণ এটা তার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে। তখন তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? তখন সে সচেতনভাবে একটি উপকারী চিন্তা বেছে নিতে পারে। যেমন, এই প্রেজেন্টেশনটি একটি চ্যালেঞ্জ, কিন্তু আমি ভালোভাবে প্রস্তুতি নিলে ভালো করতে পারব। অথবা আমি আমার সেরাটা দেব, ফলাফল যাই হোক না কেন। ঠিক, এই কৌশলটি মনোবিজ্ঞানের একটি প্রতিষ্ঠিত শাখা, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটির মূল ভিত্তির সাথেও মিলে যায়। আচ্ছা। যেখানেও মানুষের বিশ্বাস এবং তার আচরণের মধ্যে সংযোগটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই প্রশ্নটি আমাদের চিন্তার উপর এক ধরনের কর্তৃত্ব দেয়। আমরা চিন্তার শিকার নই, আমরা চিন্তার ব্যবস্থাপক হতে পারি। ঠিক তাই। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? সব কিছুকে একত্রিত করলে দাঁড়ায় যে একটি পুরনো মানসিকতার উপর ভিত্তি করে নতুন জীবন গড়া, মানে এটা অসম্ভব। ভিন্ন ফলাফল আশা করার আগে আমাদের ভেতরের চিত্রনাট্য বা মনের গভীরে থাকা গল্পটা পরিবর্তন করা আবশ্যক। হ্যাঁ, লেখকের মতে প্রক্রিয়াটা খুব স্পষ্ট। যখন আমরা সচেতনভাবে সেই ধরনের চিন্তা এবং বিশ্বাস বেছে নিই যা আমরা হতে চাই, তখন আমাদের কাজগুলো সেই অনুযায়ী পরিবর্তিত হতে শুরু করে এবং ধীরে ধীরে আমাদের বাস্তবতা সেই নতুন পরিচয়ের চারপাশে নিজেকে পুনর্গঠন করে। একটা উদাহরণ যদি দেওয়া যায়। অবশ্যই। ধরুন, কেউ নিজেকে একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে দেখতে চায়। সে যদি প্রতিদিন সচেতনভাবে ভাবে, আমি এমন একজন যে নিজের স্বাস্থ্যের মূল্য দেয়, বা আমি এমন খাবার খাই যা আমার শরীরকে শক্তি দেয়, তাহলে তার জন্য ফাস্ট ফুড এড়িয়ে যাওয়া বা ব্যায়াম করাটা একটা কঠিন কাজ মনে হবে না। এটা তার নির্বাচিত পরিচয়ের একটি স্বাভাবিক প্রকাশ হয়ে উঠবে। এবং এটাও মনে রাখতে হবে যে এই পরিবর্তনটা রাতারাতি ঘটে না। না, একদমই না। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। অবশ্যই। লেখক এখানে একটি জাহাজের রাডার 1 ডিগ্রি ঘোরানোর উদাহরণ ব্যবহার করেছেন। ও, ইন্টারেস্টিং। শুরুতে হয়তো পরিবর্তনটা চোখে পড়বে না। জাহাজটি বন্দর ছাড়ার সময় 1 ডিগ্রির পার্থক্য খুবই সামান্য মনে হবে। কিন্তু লম্বা যাত্রাপথে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার পর ওই 1 ডিগ্রি পরিবর্তনই জাহাজটিকে সম্পূর্ণ ভিন্ন একটি গন্তব্যে পৌঁছে দেবে। বাহ! আমাদের চিন্তার ছোট ছোট ধারাবাহিক পরিবর্তনও সময়ের সাথে সাথে আমাদের জীবনের গতিপথকে পুরোপুরি বদলে দিতে পারে। মূল বিষয় হল ধারাবাহিকতা, তীব্রতা নয়। তাহলে আজকের আলোচনাটিতে আমরা কয়েকটি মূল বিষয় পেলাম। প্রথমত, আমাদের পরিচয়ে আমাদের বিচ্ছিন্ন কাজের চেয়েও বেশি আমাদের ধারাবাহিক চিন্তার ফল। দ্বিতীয়ত, নিষ্ক্রিয় ইচ্ছার চেয়ে সক্রিয় বিশ্বাস অনেক বেশি শক্তিশালী এবং এটি আমাদের আচরণকে সংগঠিত করে। ঠিক। তৃতীয়ত, নেতিবাচক চিন্তাকে শুধু সত্যি না মিথ্যা দিয়ে নয়, এটা কি উপকারী এই প্রশ্ন দিয়েও বিচার করতে হবে। এবং সব শেষে, বাইরের জগতের পরিবর্তন আনার আগে ভেতরের মানসিকতার পরিবর্তন জরুরি। সংক্ষেপে বললে, এই উৎসটি আমাদের হাতে এক ধরনের ব্যক্তিগত ক্ষমতা তুলে দিচ্ছে, যা হল ভেতর থেকে সচেতনভাবে আমাদের পরিচয়কে তৈরি করার ক্ষমতা। লেখক বোঝাতে চাইছেন যে আমরা শুধু পরিস্থিতির শিকার নই, আমরা আমাদের পরিচয়ের স্থপতিও হতে পারি। দারুণ একটি সারসংক্ষেপ। আমরা আশা করি এই আলোচনাটি আমাদের শ্রোতাদের জন্য চিন্তার নতুন খোরাক জুগিয়েছে। যদি এই ধরনের গভীর বিশ্লেষণ আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের জানাতে পারেন আপনারা আর কোন বিষয়গুলো নিয়ে এমন আলোচনা শুনতে চান। এবং সবশেষে আমরা শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। যদিও আপনার আজকের চিন্তাভাবনাগুলো আপনার আগামী 5 বছরের বাস্তবতাকে তৈরি করে, তাহলে আপনি আজ কোন চিন্তাটি সচেতনভাবে বেছে নেবেন এবং কোনটি ত্যাগ করবেন?